নারী জাতি আটকায় কিসে? ছলনায়? নারী জাতি ভয়ঙ্করী। নারীর পাদে পড়েছে যে জন, নিশ্চয়ই মরেছে সেজন। সিগারেটে ধোঁয়া ওড়াতে ওড়াতে ফোনে থাকা আনন্দের ছবিগুলো দেখে দেখে কতগুলো বলতে থাকে অভি। তার চোখ জোড়া অসম্ভব লাল। হয়তো আজও কোকেন টেনেছে সে। এতিম ছেলেটি কোকেন, মদ, বাবাসহ অনেক কিছুই সেবন করে থাকে। যার পরিবার নেই তাকে থামাবে কে? কারো তো দায় পড়েছে। অভির চারপাশে গোল হয়ে বসে থাকে তার সাঙ্গপাঙ্গ। তারাও দু এক টান কোকেন টেনেছে বটে, তবে খুব বেশি নেশা করেনি, কারণ বারণ রয়েছে যে। অভি প্রায় সময় অতিরিক্ত নেশা করে ভুলভাল কাজ করে বসে। তারপর পুলিশে আটক হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ছাড়ও পেয়ে যায়। এর প্রথম কারণ হলো দাদা সাহেব, আর দ্বিতীয় কারণ হলো এমপি নওয়াজ উদ্দিন। তাদের দুইজনের সমস্ত কালো অধ্যায়গুলো অভি হ্যান্ডেল করে, যার ফলে বেশিক্ষণ তাকে থানায় আটকে রাখতে হয় না। সে নেশা করলেও বাকিরা করে না, এটাই এখানকার নিয়ম। নেতাদের চোরাচালান থেকে ড্রাগ পাচার সব কিছুই চলে অভির কন্ট্রোলে, কিন্তু সেও এখনও মাফিয়া জগতে তেমন একটা নাম উঠাতে পারেনি। এর প্রধান কারণ হচ্ছে নামের আগে খুনের ট্যাগ না পাওয়া। আন্ডারওয়ার্ল্ডের একটি রুলস রয়েছে, যার নামের আগে যত খুনের সংখ্যা তার তো খালি তত বেশি ক্ষমতা, যার ফলে কালো দুনিয়ায় অভিনামটি তেমন জাগ্রত নয়। তবে সেই কালো দুনিয়া বর্তমানে চলে দাদা সাহেবের হুকুমে। এতে অনেক এমপি মন্ত্রীরা জড়িত, কিন্তু তাদের নীতি বাক্যের ফলে ভেতরের কালো দুনিয়ার খবর চাপা পড়ে যায়। এত এত খুন গুম হয়তো ঠিকই, কিন্তু বিচার হয় না। আর এসবের বিচার না হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওপরের পদে থাকা এসব মন্ত্রী মিনিস্টাররা। লোক দেখানো গ্রেপ্তার হয় ঠিকই, কিন্তু বিচার হয় না, যার পুরোপুরি সুযোগ লুফে নেয় দাদা সাহেব। পুরো বাংলাদেশের কালো দুনিয়া চলে দাদা সাহেবের হুকুমে। তবে তার নিচে অগণিত লোক রয়েছে, যারা পুরো দেশে নিজেদের সিস্টেম বজায় রাখে। হয়তো তারা আমজনতার মতো দেখতে, তাই আমরা বুঝতে পারি না কে কেমন, কার মনে কী চলে। নেশাগ্রস্ত অভি হুট করে উঠে বসে। আজ নেশার মাত্রা তুলনামূলক একটু বেশি হয়েছিল বটে। পা দুটো তার টলমল করছে এদিকের থেকে ওদিকে। ঢলে পড়ার আগেই কেউ না কেউ তাকে ধরে ফেলে, না হলে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অভিজাত মাটিতে পড়লে বাকিরা ড্রেনে পড়বে, এটা তো শিওর। স্মার্ট নোবেল অভিকে ধরে বলে, চাঁদ ভাই, আপনার রুমি দিয়ে আহি। নিভু নিভু চোখে স্মার্ট নোবেলের দিকে তাকায় অভি। তারপর তার গালে আস্তে ধীরে থাপ্পড় মারতে মারতে বলে, গাড়ি বাইর কর বেটা। কপাল কুঁচকে নোবেল তাকায় অভির পানে। এত নেশাগ্রস্ত অবস্থায় সে এখন যাবেটা কোথায়? কিন্তু ভয়ে প্রশ্ন করে উঠতে পারে না। তবুও সাহস সঞ্চয় করে বলে, ভাই, এত রাইতে কই যাবেন? নোবেলের পাল্টা প্রশ্ন শুনে মুখে কিঞ্চিত পরিমাণে হাসি টেনে আনে অভি। উত্তর দেয়, এক বান্দির বাচ্চার বাসায়। ওরে না থাপড়াইলে কলিজা শান্তি হইব না। জলদি বাইর কর গাড়ি। অভির নির্দেশ মতো নোবেল ইশারা করে কুদ্দুসকে গাড়ি বের করতে। তারপর তার অভিকে গাড়িতে ধরে তুলে নেয়। গাড়িতে ওঠার আগে মুখে চোখে পানির ঝাপড়া দেয় অভি। থাপ্পড় মারার জন্য শক্তি তো দরকার নাকি? গাড়িতে বসে সিটে পুরো শরীর এলিয়ে দেয়। যেতে যেতে এক চমক ঘুম হয়ে যায় তার। তার চোখ বন্ধ করে নিদ্রায় ঢলে পড়ে সে। বাকিরা চুপচাপ গাড়িতে উঠে বসে, সকলে নিজেদের মুখে কুলু পেতে। অভির ঘুমের ডিস্টার্ব হলে তাতে 12:30 বাজে বেশে। শেখ বাড়ি। রাত তখন একটার ধার ধার। সবাই তখন গভীর ঘুমে। শুধু ঘুম নেই আনন্দের চোখে। টেবিলে ল্যাম্পের আলোয় বই খুলে বসে থাকে সে। এইচএসসি পরীক্ষার্থীর প্রস্তুতি চলছে। চোখ বইয়ের পাতায়, কিন্তু মন বারংবার হারিয়ে যায়। লাইন পড়ে চলছে বারবার, কিন্তু পরক্ষণেই আবারও ভুলে যায় সে। তবু নিজেকে জোর করে পড়ায় মন বসাতে চায় আনন্দী। মাঝে মাঝে বাবার ঋণের কথা মনে পড়ে, বুকটা ভারী হয়ে ওঠে তার। তাদের ব্যবসা ছোট ছিল, কিন্তু সৎ ছিল। এত ঋণ কখনোই ছিল না তার বাবার। কাপড়ের ব্যবসা বাড়ানোর স্বপ্ন। আজমাল শেখ নতুন এক বড় ডিল নেন। সেখানে অভির লোকেরা ক্রেতা সেজে আসে। প্রথমে তারা অগ্রিম টাকা নিয়ে বিশেষ অর্ডার করে, বড় অর্ডারের লোভ দেখায়। তারপর ভুয়ো কাগজে সই নিয়ে নেয়। সেখানে অঙ্কটা আসল টাকার কয়েক গুণ বেশি দেখানো হয়। ডেলিভারি দিন ইচ্ছে করে পণ্য রিজেক্ট করা হয়। দোষ চাপায় শেখ সাহেবের ওপর। একই সাথে বাজারে তার নামে গুজব ছড়িয়ে দেয়। খারাপ মাল, প্রতারণা,
ব্যবসা সুনাম একদিকেই শেষ। ব্যাংকের পুরনো লেনগুলো হঠাৎ চাপ দিতে তৈরি করে, যেন সব একসঙ্গে ভেঙে পড়ে তার উপরে। সবশেষে পাওনা সাজিয়ে লোক পাঠায় অভি, যারা টাকা চাইতে এসে পরিস্থিতি উলুপ্ত করতে তোলে তাকে। সব কিছুর আড়ালে দাঁড়িয়েছিল অভি, নীরবে হিসাব করে পুরোটা পরিবারটাকে নিজের ফাঁদে ফেলতে। খুব বড় একটা নিঃশ্বাস ফেলে নিঃশব্দে উঠে বসে আনন্দী। আফসোসে বুকটা ভারী হয়ে ওঠে। একটা ভুল, সেটা আসলে তার ছিল না, তবু তার জীবনটা যেন তার জন্যে বদলে গেছে। আজ শুধু সে না, তার পুরো পরিবার সেই ভুলে শাস্তি পাচ্ছে। বাবার অসহায় মুখ, মায়ের ভাঙা চোখ, সব কিছু তাকে গভীর থেকে ভেঙে দিচ্ছে। নিজেকে বারবার প্রশ্ন করে কেন তার সাথে এমন হলো, তবু উত্তর পায় না। শুধু নিঃশব্দে কষ্টটা বেড়ে বেড়ায়। নিজের অতীত নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা বেজে ওঠে আনন্দীর। স্ক্রিনে অভির নাম দেখেই তার বুকটা কেঁপে ওঠে, হাত ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্ত দ্বিধায় থাকে সে রিসিভ করবে কিনা, তবুও সাহস করে কলটা রিসিভ করে। না করলে আবারও বাওয়াল করবে অভি। ফোনের রিসিভ হতেই উপাস থেকে ভেসে আসে অভির কর্কশ কণ্ঠস্বর, বান্দির বাচ্চা নিচে আয়, তোরে চড়াইতে আইছি। ফোনে কান নিয়ে আনন্দী তাড়াহুড়ো করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকাতে তার বুকটা ধুকপুক করে ওঠে। অভি ঠিক তার ব্যালকনির নিচেই দাঁড়িয়ে। অন্ধকার রাতেও তার উপস্থিতি স্পষ্ট। অনিশিখার জোয়ার ভয়ঙ্কর। অভি ধীরে হাত তোলে, আঙুল নেড়ে ইশারা করে নিচে নামতে। আনন্দী দ্রুত এদিকে ওদিকে তাকায়। চারপাশে নিস্তব্ধতা, করিডোর ফাঁকা, কারো পায়ের শব্দ একটুও নেই। ঘরের ভেতরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নিশ্চিন্ন হতে চাইলেও তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা আস্তে ভেতরে ঢুকে পড়ে আনন্দী। রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই তার শরীরটা কেঁপে ওঠে। আনন্দীর সামনে আসতেই অভির দৃষ্টি নিচে নেমে যায়। পায়ের পাতা থেকে ধীরে ধীরে চুল অবধি চোখ বুলিয়ে নেয় সে। পরখ করে মেপে দেখে। আনন্দীকে গেঞ্জি আর প্লাজো পরা অবস্থায় দেখে। অভির ভ্রু কুঁচকে যায়, চোখে স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। একটু মাথা কাত করে তাকায় সে, যেন এই উপস্থিতিটা তার পছন্দ হয়নি একদম। কিরে বান্দি, শরীরে চর্বি বেশি নাকি? ও না কই তোর, আমারে বডি দেখাস? কিছু আছে তোর মাঝে? পিচ্ছি বোকা চন্দ্র। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান, কবিতা পর্ব 7। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের হয়তো অনেক জায়গায় বুঝতে ভুল যাচ্ছে, কারণ অনেক জায়গায় না ভুল লেখা আছে, একটু বুঝে নেবেন। হ্যাঁ।